হ্যালো বন্ধুরা, এখন আমি শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী অভিনীত, রায়হান রফি পরিচালিত বাংলাদেশের এবং ভারতের যৌথ উদ্যোগের সিনেমা তুফান তার রিভিউ করতে চলেছে। তো আলটিমেটলি সিনেমাটা ইন্ডিয়াতে রিলিজ করেছে, প্রায় 3 সপ্তাহ মাথায় গিয়ে এটা রিলিজ হলো। এবং বেশি হলে যে রিলিজ করেছে সেটা না, তার প্রধান কারণ নিশ্চয়ই জানেন আপনারা, কালকি যে হারে ডমিনেট করেছে। এখানে যে সিনেমা পেয়েছে, হল যে পেয়েছে তুফান, এটাই বড়, মানে তাদের জন্য ভাগ্য ভালো, কারণ এসবিএফ রয়েছে তাদের সাথে, এর জন্যই তারা অ্যারেঞ্জ করতে পেরেছে, আদারওয়াইজ পুরো ধুয়ে মুছে সাব হতো। তো এই সিনেমাটা কেমন হলো, বাংলাদেশে তো ব্লকবাস্টার হয়ে গেল, বিভিন্ন জায়গায় রেসপন্সও খুব ভালো, ভারতে কি এই সিনেমাটা চলবে? গল্পটা যদি ছোট্ট করে বলি, এখানে তুফান, সে একজন গ্যাংস্টার, এবং তার গ্যাংস্টার হয়ে ওঠার পেছনে কী কারণ রয়েছে, তার ছোটোবেলা থেকে সে কী ফেস করেছে এবং তার উদ্দেশ্যটাই বা কী। এবং তুফানকে ধরার যখন দেশের ত্রাস হয়ে যাচ্ছে, সে যখন পুরো দেশের কন্ট্রোল নিতে যাচ্ছে, তখন তাকে ধরার জন্য একজন সিআইডি অফিসার আসছে হলো এখানে, চঞ্চল চৌধুরী। এবং সেই আসার পর সে কি তুফানকে ধরতে পারবে নাকি তার হাতের নাগাল দিয়ে বেরিয়ে যাবে, এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে গিয়ে 2 ঘন্টা 25 মিনিটে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে, যদি আপনার বাড়ির সামনে সিনেমা হলে স্ক্রিন এসে থাকে, কারণ খুবই কম সংখ্যক হলে কিন্তু এই সিনেমাটা এসছে। তো আমাকে যদি এক কথায় আমাকে বলতে হয়, রায়হান রফির কাছ থেকে এবং তুফান যেরকম হয়েছে বাংলাদেশে যে কাছ থেকে, সেখানে যেরকম রেসপন্স আমি দেখেছিলাম বা শুনেছিলাম, এক্সপেকটেশন কিন্তু মারাত্মক ছিল। তার 5% হয়তো আমার কমপ্লিট হয়েছে, বাকিটা কিন্তু হয়নি। তার প্রধান কারণ আছে। যদি সিনেমার ভালো দিকগুলো আমি বলি, কিছু ডেফিনেটলি রয়েছে। তার ম্যাক্সিমাম দিকগুলো হলো রায়হান রাফির টেকনিক্যাল দিকের জন্য, কারণ টেকনিক্যাল ডিপার্টমেন্টে এই সিনেমাতে কিন্তু স্ট্রং, বিশেষ করে সাউন্ডের কাজ, লাইটের কাজ এবং সিনেমাটোগ্রাফির কাজ। এখানে একটা অ্যাকশন, মানে একটা ওয়ান টেকে শট আছে, অ্যাকশন টেকিং হয়েছে একটা হসপিটালের মধ্যে। যদিও এখানে অনেক সিনেমার রেফারেন্স রয়েছে এইগুলোই সিনেমার মধ্যে, তবুও আমি বলবো সেই শটটাকে এই বাজারের মধ্যে যেরকম টেক করা হয়েছে সেটা কিন্তু দেখতে ভালো লাগে। সেখানে অ্যাকশন হচ্ছে, সাউন্ড, লাইট, যার কাজ যেরকমভাবে করা হচ্ছে সেগুলো কিন্তু ভালো। তো এই সিনেমারও কিন্তু টেকনিক্যাল দিকগুলো ডেফিনেটলি ভালো, সাউন্ডের কাজ ভালো হয়েছে এবং প্রচুর সিনেমার থেকে রেফারেন্স নিয়েছে, এগুলো আছে প্রচুর সিনেমা থেকে, এমনভাবে সেগুলো এসছে ডাইরেক্ট সেগুলোকে কিন্তু কপি বলে দেওয়া যায়। কিন্তু আমি সেগুলোকে না কপি বলছি না, কারণ তারা হয়তো হোমাস দিচ্ছে বা ট্রিবিউট দিচ্ছে, কিন্তু সেগুলো ট্রিবিউট দিতে গেলে না একটা নিজস্ব কোনো স্টাইল দরকারের প্রয়োজন। নাহলে না সেই পাশে যে পরীক্ষার্থীর যেরকম লিখছে সেটাই পুরো টুকে দিচ্ছে, ওটা চোখে ডাইরেক্ট লাগে, যেটা আমার মনে হয়েছে। তবুও আমি ঠিক আছে মানলাম, তারা করেছে, যেটা করে দেখিয়েছে। বাংলাদেশের অডিয়েন্সের জন্য এই সিনেমাগুলো হয়তো স্বর্গ হয়ে থাকবে, কারণ এরকম ধরনের সিনেমা তো আমরা দেখেছি, এবং সেগুলোকে ডাইরেক্ট যখন তুলে ধরছে সেগুলো দেখতে খারাপ লাগছে। যাই হোক, সেগুলোকে যদি বাদ দিই আমি, টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলো এই সিনেমার মধ্যে যেরকম ভালো রয়েছে, গানগুলো কিন্তু উপভোগ্য, সিনেমা হলে দেখতে কিন্তু ভালো লাগে। তুফান টাইটেল ট্র্যাকটা আমার বিশেষ করে বেশি ভালো লেগেছে এবং বাকি গানগুলো শুনতেও কিন্তু ভালো লেগেছে। এবং যদি আমি বলি এখানে শাকিব খান অভিনয়ের কথা, শাকিব খান যতক্ষণ তুফান হিসেবে ছিল, মানে গ্যাংস্টার হিসেবে ছিল, ততক্ষণ অবধি কিন্তু শাকিব খানকে ভালো লেগেছে এবং তার প্রধান ক্রেডিট হলো রায়হান রফি। সে যেরকমভাবে প্রেজেন্ট করেছে শাকিব খানকে, এরকমভাবে কিন্তু আজ অবধি কেউ করেনি এবং সেটা কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে। সে পুরো লিটারেলি ওই জায়গাটা ফাটিয়ে দিয়েছে বলা যায়, মানে সেই অরাটা আনতে পেরেছে, সেই গ্যাংস্টারের ভূমিকাটা। এবং শাকিব খানের তুফান হয়ে ওঠার আগের যে জায়গাটা আছে সেটা কিন্তু ততটাই বিচ্ছিরি, মানে সেটা শাকিব খান যেরকম সিনেমা করতো, যেরকম সিনেমার জন্য তাকে ট্রোল করা হতো রীতিমতো, সেরকমই কিন্তু অভিনয় এই সিনেমাটার মধ্যেও করেছে। তো ওটা আমার খারাপ লেগেছে। আমি মিমির কথা যদি বলি, মিমির কথা, আমার পারফরমেন্স আমার ঠিকঠাক লেগেছে, মিমির চরিত্রটা গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু ভালো। নাবিলা যেটুকু জায়গা ছিল ঠিকঠাক আমার মনে হয়েছে। চঞ্চল চৌধুরী খুবই কম সংখ্যক স্ক্রিনের জন্য রয়েছে, এটা আমার একটা সমালোচনা রয়েছে, তবুও আমি বলবো চঞ্চল চৌধুরী যেই জায়গাগুলো ছিল রীতিমতো ডমিনেট করেছে। চঞ্চল চৌধুরীর জন্য কিন্তু সিনেমা হলের দর্শকরা সিনেমাটা কিন্তু একটু হলেও এনজয় করছিল, হাসছিল, কারণ সেরকমই সে পারফর্ম করেছে, তার পারফরমেন্স ফাটিয়ে দিয়েছে বলা যায়। রাইটিংয়ে যত না সে মানে ভালো ডায়লগ বা ভালো সিন পেয়েছে, তার থেকে বেশি সে সিনটাকে করে দেখিয়েছে, যার জন্য চঞ্চল চৌধুরীর প্রশংসা আমি ডেফিনেটলি এখানে করব। সিনেমার একটা অবশ্যই পোস্ট ক্রেডিট সিন আছে, যেটা একটা অবশ্যই তুফান 2 যারা জানেন সেটা তো আসবেই, তার ইঙ্গিতও আছে, কিন্তু সেই ঘটনাটা হওয়ার পেছনে যে প্রধান উদ্দেশ্যটা কী সেটা কিন্তু ডিরেক্টর এই সিনেমায় দেখায়নি। যদি হালকা একটু কোনো হিন্টস দেওয়া যেত, অ্যাটলিস্ট আমি যদি দিয়ে থাকে আমি অ্যাটলিস্ট বুঝতে পারিনি, যদি দেওয়া থাকতো তাহলে হয়তো কিছুটা ভালো হতো। আদারওয়াইজ এটা একটা জাস্ট বলা যায় একটা ফোর্সফুলি একটা মানে মানে একটা টুইস্ট আনা, যেটাকে আমার মনে হয় একটু ডেভেলপ করলে ভালো হতো। তো যাই হোক, এরকম ছোটো ছোটো জায়গা রয়েছে যেগুলোই সিনেমার মধ্যে কিন্তু ভালো লাগে, কিন্তু প্রধান সমস্যা হলো এখানে তুফান ক্যারেক্টারটার তার প্রধান উদ্দেশ্য কী সেটা কোনো এখানে কিন্তু ক্লিয়ার না। এখান থেকে আমি নেগেটিভ দিকে ঢুকছি।
একটা গ্যাংস্টার হয়ে ওঠার পেছনে তার যে ছোটোবেলার যে স্টোরিটা আছে সেটা কিন্তু ট্রেলারের মধ্যে একটা হালকা ঝলক দেখা গেছিলো, কিন্তু সেই গল্পটার পেছনে তার যে লড়াইটা, তার যে কেন এরকম, সে যে একজন এমন বাড়ির ছেলে, সে জন্ম হওয়ার পর তার উপর কী কী অ্যালিগেশন আসতো, সেই জিনিসগুলো না এই সিনেমার মধ্যে ভালোভাবে কিন্তু ফ্লেশড আউট হয়নি। জাস্ট বলার কথা বলে দিয়েছে, এই ক্যারেক্টারটা এরকমভাবে হয়ে উঠলো কী করে, যেরকমভাবে এগুলোকে দেখানো সেগুলো কিন্তু খুব একটা বিশ্বাস করা যায় না। এবং এই ক্যারেক্টারটার যে একটা ইমোশনাল দিক থাকবে সেটা কিন্তু সিনেমার মধ্যে নেই। একটা ভালো জায়গা ছিল কিন্তু যেটাকে ইমোশনাল দিক হিসেবে ইউজ করতে পারতো একদম সাইড কিকের সাথে, তুফানের সাথে সে বরাবরই থাকে, কিন্তু জাস্ট সেই সিনটা একেবারেই ওয়ার্ক করে না এই ভালোভাবে মানে ক্যারেক্টারগুলোকে আমাদের কাছে তুলে না আনার জন্য, কারণ ক্যারেক্টারগুলোর ব্যাপারে খুব একটা বেশি জানিই না। তো যদি আমি ক্যারেক্টারগুলোকে চিনতেই না পারি, তাদের মানে প্রবলেমগুলোকে যদি বুঝতে না পারি, মানে সেই ক্যারেক্টারগুলোকে যদি ফিল করতে না পারি, তখন গিয়ে এটা হয়ে যায় প্রধান সমস্যা, যেটা এই সিনেমার মধ্যে হয়েছে। সিনেমার যেরকম গল্প তার উদ্দেশ্যহীনতায় ভোগে, সিনেমার ক্যারেক্টার ডেভেলপমেন্ট একেবারেই হয়নি, ইনক্লুডিং তুফান। মেন ক্যারেক্টার তাকেই ভালোভাবে এখানে মানে লেখা হয়নি ভালোভাবে। তার উদ্দেশ্য কী, সে কী চাচ্ছে, জানি যে সে কন্ট্রোল চাচ্ছে, সে কন্ট্রোল হওয়ার পেছনে তার যে একটা দিক থাকবে, সে কি শুধু মনস্টার বা এরকম বলে সে শুধু রাক্ষস, রাক্ষস হলে তার দিকগুলোও কিন্তু সেরকমভাবে দেখানোর প্রয়োজন, যেগুলো এখানে হয়নি। এখানে পলিটিক্যাল পার্টির সাথে যেমন ইনভলভমেন্টস আছে সেগুলো খুব বাজেভাবে করা, সেখানে সাপোর্টিং কাস্টদের পারফরমেন্স এখানে খুব একটা ভালো না। ফজলুর রহমান বাবুর মতো অভিনেতা থাকতে তাকে ভালো জায়গা দেওয়া হয়নি। চঞ্চল চৌধুরী সিনেমার অনেক পরে আসে, সিনেমার বলা যায় একটা ক্যামিওই করেছে বলা যায়, যেটা সিনেমার একটা বড় খারাপ দিক। নাবিলা একটা সময় থেকে সিনেমা থেকে হারিয়ে যায়, এবং একটা এই শাকিব খান রিলেটেড একটা টুইস্ট আছে, যেটা আমার মনে হয় আপনার সিনেমা দেখলে বুঝতে পারবেন। আমি স্পয়লার দিলে আমি এটাকে বুঝিয়ে বলতে পারতাম, তবে হ্যাঁ ওই জিনিসগুলো কিন্তু সিনেমার মধ্যে আমার মনে হয় ওই দিকটা একটা সময় গিয়ে হারিয়ে যায়, যেটা আমার মনে হয় যে বা মানে ওইটা কেন ওরকম সেটার কোনো প্রপার ব্যাখ্যা নেই, যেটা আমার এখানে কিন্তু সত্যি খারাপ লেগেছে। এবং সিনেমার শুরুর দিকে বেশ অনেকক্ষণ টাইম ধরে কিন্তু তুফান নেই, মানে গ্যাংস্টার নেই। এই তুফান হয়ে ওঠার বা বলা যায় যেই শাকিব খানের আরেকটা লুক আপনারা দেখেছেন সেই দিকটা রয়েছে, যেটা কিন্তু খুব একটা বেশি জমে ওঠেনি আমার এখানে মনে হয়েছে। এবং যেটা বললাম ইন্সপিরেশনের ব্যাপারে, যে দেখুন ইন্সপিরেশন আছে এখানে, সেইগুলোকে করা হয়েছে ঠিক আছে মানা যায়, কিন্তু জোর করে ফোর্সফুলি যদি সেইগুলোকে মানে অ্যাটলিস্ট ভারতের দর্শকরা বুঝে যাবে। আমরা তো আর সব জায়গার কন্টেন্ট দেখে দেখে অভ্যস্ত না, সেটা আমাদের সাউথ ইন্ডিয়ান সিনেমা হোক, হিন্দি সিনেমা হোক, হলিউডের সিনেমা হোক, বাংলাদেশের ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু এইগুলো হয়তো দেখে না, আমি তো ভুলও হতে পারি। যারা এগুলো বুঝতে পারবে এবং যারা এগুলো দেখে যদি অস্বীকার করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যারা বুঝতে পারবে তারা কিন্তু পরিষ্কার বলে যাবে এটা কিন্তু ইন্সপিরেশন না, এটা কিন্তু ডাইরেক্ট কপি করা। এটা কিন্তু পরিষ্কার রয়েছে এই সিনেমার মধ্যে, প্রচুর সিনেমার রয়েছে। জেলার থাকুক, কেজিএফ থাকুক, অ্যানিমেল, আরে মানে ওই অ্যানিমেলের সে হুইসেল, ওটা জাস্ট নেওয়া, মানে ওই জায়গাটা ওটা মানে হয়নি, মানে বিশ্বাস করতে পারিনি আমি ওই জায়গাটা। যাই হোক, এরকম প্রচুর সিনেমা আছে যেগুলোর সাথে কিন্তু রিলেটেড আছে এই সিনেমাটা। আমি আর সিনেমাগুলোর নাম বলছি না, তাহলে আপনারা দেখলে হয়তো যে জিনিসটা আপনি চট করে ধরে পেবেন, দেখুন আপনারা নিজেরাই ধরতে পারছেন কিনা, সেটা একটা কিন্তু পরীক্ষামূলক জায়গা বলা যায়। রায়ান রাফির সিনেমার টুইস্ট থাকে যেগুলো এই সিনেমার মধ্যেও আছে, তবে সেই টুইস্টটাও কিন্তু খুব একটা যে ভালো ওয়ার্ক করবে বা বলা যায় হেভি কিছু ছিটকে দিল এরকম, সেটা কিন্তু না। রাহিন রাফি যেরকম ধরনের সিনেমা করে, তার আগের সিনেমাটায় আমি যদি সুরঙ্গের কথা বলি, সুরঙ্গ যেই স্ট্যান্ডার্ডের সিনেমা হয়েছে, তুফান কিন্তু তার ধারে কাছেও আসতে পারেনি। তার প্রধান সমস্যা হলো রাইটিং। এই চিত্রনাট্য যেরকম কোনো সাবলীল না, কোনো আপস ডাউন নেই, কোন দিকে যাচ্ছে কোনো তার ক্লিয়ার নেই। সিমিলারলি এখানে ক্যারেক্টারগুলোও কিন্তু সেরকমভাবে এখানে ফ্লেশড আউট হয়নি, যার জন্য সিনেমাটা বহুভাবে উদ্দেশ্যহীনভাবে কিন্তু সিনেমাটা ভুগবে, এটুকু পরিষ্কার বলা যায়। এবং আবারও এই জিনিসটা দেখা যাবে যে বাংলাদেশের যে ব্লকবাস্টার সিনেমা, সেটা ভারতে এসে কন্টেন্ট ভালো হোক বা খারাপ হোক, সেগুলো ভারতে এসে কিন্তু অসফল হয়েই যাবে। আমি চাই সফল হোক বা অসফল হোক, এই সিনেমাগুলো যেন আদান প্রদান হয়, অ্যাটলিস্ট হোক, আমরাও যেন দেখতে পাই। এরকম যেন যদি অসফল হতেই থাকে, ফ্লপ হতেই থাকে এখানে, তাহলে হুট করে যেন বন্ধ করে না দেয়, এরকম চলতে থাকুক। এরকম প্রোডাকশান মানে যৌথভাবে আসুক, এসবিএফ, চরকি, তাদের প্রত্যেককেই মানে জাজ মিডিয়া, মানে প্রত্যেককেই আমার মানে অভিনন্দন থাকলো, তারা যেন ভবিষ্যতে এরকম ধরনের কাজ আনে, তাহলে এরকম বাংলাদেশে কন্টেন্ট আমরা দেখতে পাবো।
বাংলাদেশের কন্টেন্ট অনুযায়ী সেখানে প্রিমিয়ামনেস চলে আসবে, যেটা কিন্তু কাজের মধ্যে রয়ে গেছে, যেটা আমি কিন্তু একেবারেই বলবো না এই সিনেমাটা পুরোপুরি খারাপ গেছে, কারণ প্রিমিয়ামনেস, কারণ সেট ডিজাইন, কস্টিউম ডিজাইন, এগুলো কিন্তু এই সিনেমার মধ্যে টেকনিক্যাল দিকগুলো কিন্তু খুবই ভালো ছিল, যেটা কিন্তু আমি অবশ্যই প্রশংসা করব। তবে এটাই বলবো লাস্টে যে এই সিনেমাটা কিন্তু আমার যে মানে যেটা ইন্টারেস্ট ছিল যাওয়ার সময়, যেই ইচ্ছাটা নিয়ে বা সেই আনন্দটা নিয়ে গেছি, ফেরার সময় কিন্তু ততটাই নিরাশ হয়ে আমি সিনেমাটা দেখে ফিরেছি। রায়ান রাফির খারাপ সিনেমাগুলোর মধ্যে এটা তুফান কিন্তু একটা সিনেমা হয়ে থেকে যাবে। আমার কাছে সিনেমাটা একটা বিলো অ্যাভারেজ সিনেমা, আমি ম্যাক্সিমাম 2 স্টার দেবো জাস্ট এই টেকনিক্যাল দিকগুলোর জন্য এবং শাকিব খানকে এরকমভাবে দেখতে পাওয়ার জন্য, প্লাস চঞ্চল চৌধুরী পারফরমেন্স, যেই পজিটিভ দিকগুলো বললাম এর জন্য। আদারওয়াইজ এটা আমি 1 স্টারও দিতাম এই সিনেমাটাকে। এই ছিল আমার ওভারঅল রিভিউ তুফান বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।